কমপ্লেক্স পেন্ডুলাম না, জটিল দোলক। এখন এটা দেখে মনে হতে পারে যে এবার কি ধরনের জটিল জিনিসপত্র চলে আসছে। তো প্রথম ডেফিনিশন হচ্ছে জটিল দোলক কি জিনিস, কেউ কি বলতে পারবা? অ্যান্সার হচ্ছে জটিল দোলক মানে যে কোনো বস্তু। ধরো আমি বললাম যে আমার কাছে মনে করে ফোনটা আছে, আমি ফোনটাকে এখানে একটা স্ক্রু দিয়ে পুঁতে রাখছি। ওকে, ইম্যাজিন একটা স্ক্রু দিয়ে পোতা আছে। এবার যদি আমি একটু হালকা ধাক্কা দিই, তাহলে সে কিন্তু দেখো দুলতে শুরু করছে এভাবে। এই যে দুলতে শুরু করলো, এইটাকে আমরা বলবো হচ্ছে জটিল দোলক। আর সরল দোলক ছিল হচ্ছে আমি যদি একটা সুতার সাহায্যে কোনো বস্তুকে ঝুলাই, তখন তার নাম হচ্ছে সরল দোলক। তাহলে জটিল দোলকের পর্যায়কাল বের করা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং কাজ, এবং আমরা এটা করার পর দেখবো আমরা অনেকগুলো জিনিসকে একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করতে পারছি। তো আমরা প্রথমে একটা জটিল দোলক চিন্তা করি। আমরা ধরে নিলাম যে আমাদের কাছে যে কোনো আকৃতির একটা বস্তু আছে, আর এই বস্তুটাকে আমরা এই বিন্দুতে একটা স্ক্রু দিয়ে আটকে রাখছি। আর বস্তুটাকে তুমি ধরে না হচ্ছে মোটামুটি এরকম আকৃতির কোন একটা বস্তু, ধরা যাক এটা আমাদের বস্তুটা শেপ, এটা এটা মানে অবজেক্ট। দেখতে লাউয়ের মতন হয়ে গেছে পুরো, লাউ না, মনে করো লাউ হতে পারে এটা। তো এটা একটা বস্তু মনে করো, আর তুমি এটাকে সাম্যাবস্থা ধরো, এটা মনে করো যাক সাম্যাবস্থা, আর এটা হচ্ছে ভূমি। তাহলে প্রথম কথা হচ্ছে এই বস্তুটাকে আমি এই বিন্দুতে দেখো স্ক্রু দিয়ে পুঁতে রাখছি, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্রু পয়েন্ট, স্ক্রু পয়েন্ট। এখন আমি যদি বলি যে এই বস্তুটা ভর কেন্দ্র কোথায়, এত হচ্ছে এর মাঝামাঝি যে কোনো পয়েন্ট হতে পারে। তো ধরে নিলাম তার ভর কেন্দ্র হচ্ছে এই বিন্দুতে। তা এটা হচ্ছে এর জন্য ভর কেন্দ্র বা সেন্টার অফ ম্যাস, এই যে। আর তুমি যদি চাও অবশ্যই এই পয়েন্টের সাপেক্ষে ভর কেন্দ্রকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো। এটা হচ্ছে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর, আর আমি এটার নাম দিলাম হচ্ছে বি। আর এই কোণটার পরিমাণ মনে করা যাক হচ্ছে 13, এই কোণটা, ঠিক আছে? এই কোণটার মান হচ্ছে 13। তাহলে বলো তো আমি যদি এটাকে থিটা পরিমাণ কোণে টেনে ছেড়ে দেই, তাহলে সেটা কি হবে? তুমি দেখবা বস্তু একবার এদিক থেকে ওদিকে যাবে, আরেকবার বস্তু এদিক থেকে এদিকে আসবে, মানে সিম্পলি সে একটা দোলকের মতন এইভাবে দুলতে থাকবে। তো কথা আসতে পারে যেখানে আমাদের আসলে আর কি কি বল উপস্থিত আছে। অ্যান্সার হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আর আছে এমজি বা অভিকর্ষ বল, এবং সেটা হচ্ছে নিচের দিকে। আর এমজির সাথে দেখো বি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, এই কোণটা হচ্ছে আমাদের থিটা। ওকে, তো এখানে তোমার একটা ব্যাপার এভাবে চিন্তা করতে হবে যে আমি যদি একটি স্প্রিংকে টান দেই, তাহলে সে আগের অবস্থায় লাইন বরাবর ব্যাক করে। তাহলে এই ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের প্রত্যয়নী বল। আর এই ক্ষেত্রে কিন্তু বস্তু ঘুরতেছে, রাইট? আমি বস্তুকে এই বরাবর টেনে ছেড়ে দিছি, বস্তু আবার ঘুরতে ঘুরতে আগের অবস্থানে ব্যাক করছে। সো এখানে যেটা কাজ করবে সেটার নাম হলো প্রত্যয়নী টর্ক। সো আমি যদি এখন এই বস্তুর উপর, জাস্ট বস্তুর উপর প্রত্যয়নী টর্ক হিসাব করি, প্রত্যয়নী টর্ক হিসাব করি, তাহলে এই টর্কের মান হবে টাউ রিস্টোরিং। এই টর্কটা কে প্রদান করছে? বস্তুকে আসলে প্রদান করছে মূলত এমজি। তাহলে টর্ক মানে কি ছিল? আর ক্রস এফ, মানে আর এফ সাইন থিটা। তাহলে এখানে আর মানে হচ্ছে বি, আর এফ মানে হচ্ছে এমজি, আর সাইন থিটা মানে কোণ থিটা। তাহলে এখানে আমাদের প্রত্যয়নী টর্কের মান দাঁড়াবে হলো এম জি ইন্টু বি ইন্টু সাইন থিটা। আর এই প্রত্যয়নী টর্ক এই বস্তুকে আগের অবস্থানে একটা ত্বরণ প্রদান করবে। সো তুমি এটাকে লিখতে পারবা সিম্পলি, এটা ইকুয়ালস হচ্ছে মাইনাস আই ইন্টু আলফা। ওকে, এই ব্যাপারটা স্প্রিং এর মতো তুমি চিন্তা করো। তারপর আমি স্প্রিং এর জন্য কি লিখতাম? এফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের তোমার কে এক্স, আর এটা সময় সময় তুমি লিখতে হচ্ছে মাইনাস এম এন, অথবা এটা ওভাবে লিখতে পারতাম যে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স ইকুয়ালস টু এম এন। আমি ওই জিনিসটাই কিন্তু লিখছি এখানে। তবে এফ এর বদল আসছে টর্ক, কে এক্স এর বদল আসছে এম জিবি সাইন থিটা, আর এম এর বদল আসছে হচ্ছে আই, এর বদল আসছে হচ্ছে আলফা। তো জড়তার ভ্রামক সম্পর্কে ধারণা না থাকলে তুমি কিন্তু বাকি অংশটা বুঝতে পারবে না। তো আমি ধরে নিচ্ছি তোমার জড়তার ভ্রামক সম্পর্কে মিনিমাম কিছু কনসেপ্ট আছে, আদারওয়াইজ এর পর অংশ তোমার কাছে জাস্ট একটা ফেড আপ এর জিনিস মনে হবে। সো তুমি একবার যেটা করো সেটা হচ্ছে তুমি আই আলফাকে বাম দিকে নিয়ে এসো, আর এটাকে ডান দিকে নিয়ে যাও। সো এটা তোমার দাঁড়ায় হলো প্লাস এম জিবি, আর সাইন থিটাকে আমি ইজিলি লিখতে পারবো হচ্ছে থিটা ইকুয়ালস টু 0। এখন বলতে পারো যে সাইন থিটা কিভাবে থিটা হয়? আমাদের যে কোনো সরলছন্দী স্পন্দনের বৈশিষ্ট্য হচ্ছে আমার থিটার মান অবশ্যই যদি ক্ষুদ্র না হয়, তাহলে এটাকে তুমি সরলছন্দী স্পন্দন বলতে পারবে না। কারণ দেখো থিটা যদি ক্ষুদ্র হয়, তখন এই ভরকেন্দ্রটা একটা রেখা বরাবর এভাবে জাস্ট ডানে বামে ডানে বামে এই ভরকেন্দ্রটা অসিলেট করতে থাকে। এখন কোশ্চেন হচ্ছে কতটুকু ক্ষুদ্র এটা হবে। তো হিসাব নিকাশ করে আমি দেখছি যে এটা যদি রাফলি অ্যারাউন্ড 10 ডিগ্রির মধ্যে হয়, তাহলে তুমি এটাকে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারো। বইতে 4 ডিগ্রি বলে, বাট রাফলি 10 ডিগ্রি পর্যন্ত এটা লেখা যেতে পারে। এখন দেখো এই আই, তো আই দিয়ে ভাগ করো, আর আলফা মানে কি বলো তো? আলফা মানে তুমি লিখতে পারবে হচ্ছে
d2 theta over dt2 প্লাস mgb theta equals to 0। এখন এটা খানিকটা ত্বরণের মতো, রাইট? এটা তো কৌণিক ত্বরণ, আর এটা হচ্ছে আমাদের কৌণিক সরণ, মানে যে পরিমাণ কোণটা সরে গেছে। তার মানে এর পরবর্তী স্টেপে যেটা হবে তা হলো d2 theta over dt2 প্লাস এটাকে লেখা যাবে mgb ডিভাইডেড বাই i ইন্টু theta equals to 0। এবং আমি শিওর তুমি যদি এই ক্লাস লেকচারের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে এটা অবশ্যই তোমার কাছে পরিচিত মনে হবে। এটা দেখো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং ইকুয়েশনে বলো তো এইখানে যে টার্মটা বিদ্যমান এই টার্মটা আসলে কি প্রকাশ করে? এই টার্মটা প্রকাশ করে হচ্ছে ওমেগা স্কয়ার, রাইট? d2 theta বাই dt2 প্লাস ওমেগা স্কয়ার theta ইকুয়ালস টু 0। সো এইটাই জাস্ট আমাদের মোটামুটি কৌণিক কম্পাঙ্ক ওমেগা স্কয়ার। সো তুমি এখন এই ওমেগা স্কয়ার সমান সমান যদি mgb ডিভাইডেড বাই i লিখো তাহলে দেখো আমাদের ওমেগার মান কত হবে? রুট ওভার দ্যাট ওয়ান। আর ওমেগা মানে কিন্তু আমরা জানি যেটা হচ্ছে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে রুট ওভার mgb ডিভাইডেড বাই i। সো তুমি এখান থেকে খুব সহজেই কিন্তু টি বের করে ফেলতে পারবা। টি মানে হচ্ছে এই কমপ্লেক্স পেন্ডুলামের যে পর্যায়কাল, তুমি সেই পর্যায়কাল বের করতে পারবা। আর সেই পর্যায়কালের মান তোমার দাঁড়াবে হলো টোয়াইস পাই জাস্ট রুট ওভার i, exactly i divided by m into g into b. So this is valid for a complex pendulum. তাহলে এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স পেন্ডুলামের অসিলেশনের পর্যায়কাল। তো এখানে আমি তোমাকে বাকি অংশ না দেখালে তোমার কাছে জাস্ট একটা মুখস্থ ইকুয়েশন মনে হবে, বাট এর চমৎকার কিছু অ্যাপ্লিকেশন আছে। কথাগুলো মন দিয়ে খেয়াল করো। ইমাজিন করো আই মানে কি ছিল? আই মানে ছিল হচ্ছে এটা যে পয়েন্টের সাপেক্ষে স্ক্রু দিয়ে পোতা আছে এই পয়েন্টের সাপেক্ষে তার জড়তার ভ্রামক, ওকে? আর বি মানে ছিল হচ্ছে এই বিন্দু থেকে তার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো ধরো আমি তোমাকে এটা একটা অ্যাপ্লিকেশন দেখাই। ধরো তোমাকে বলা হলো যে একটা লম্বা রড, সেটা একটা লম্বা একটা রড, এই রড আমি কোনো একটা প্রান্তের সাপেক্ষে মনে করা যাক স্ক্রু দিয়ে জয়েন করে রাখছি এখানে, ঠিক আছে? এখন এই বস্তুটা ভরকেন্দ্র কোথায়? এই রডের দৈর্ঘ্য তুমি ধরে নাও হচ্ছে ক্যাপিটাল এল, এটা দৈর্ঘ্য হচ্ছে আমরা ক্যাপিটাল এল মনে করলাম। তাহলে অবশ্যই ভরকেন্দ্র হবে তোমার মোটামুটি সেন্টারে, দ্যাট মিনস এই বিন্দুতে ভরকেন্দ্র হবে। তাহলে এটা হচ্ছে তার সেন্টার অফ ম্যাস। এখন যদি আমি বস্তুকে একটু ঘুষি দেই বা একটা টোকা দেই তাহলে তুমি বস্তুকে কি করতে দেখবা? সেও ঠিক এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ সুইং করতে থাকবে। তো এটার নাম হচ্ছে, তুমি মনে রাখবে, এটার নাম হচ্ছে বার পেন্ডুলাম, ওকে? এটা একটা দোলক বাট বারের মতো দেখতে। সো দিস ইজ কল্ড বার পেন্ডুলাম, বার পেন্ডুলাম, ঠিক আছে? এখন এই বার পেন্ডুলামের জন্য আমার দায়িত্ব হচ্ছে আগে দুইটা জিনিস বের করা, সেটা হচ্ছে আমার বি কত এবং আই কত। আচ্ছা, তো এই বার পেন্ডুলামের জন্য দেখো খেয়াল করে, আমার বি বলতে বুঝবো এইটুকু, জাস্ট এইটুকু হচ্ছে আমাদের জন্য বি, কারণ এখান থেকে শুরু করে ভরকেন্দ্র পর্যন্ত হচ্ছে আমরা বলছিলাম বি। তাহলে আমাদের এখানে বি এর মান হবে জাস্ট L/2। আর কথা আসতে পারে যে আই কত হবে? আই হবে একটা, মনে করে দেখো যে একটা রড এর এক প্রান্তের সাপেক্ষে যদি রডটা ঘোরে তাহলে আই এর মান হয় 1/3 ml²। এটা তুমি যদি না বুঝে থাকো তুমি অফকোর্স জড়তার মান ভালো করে পড়বে না, এটা বুঝতে পারবে না। তাহলে আমাদের টি এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 2π রুট আই কত বলছি? আই হচ্ছে এই প্রান্তের সাপেক্ষে তার জড়তার ভ্রামক একটা সাইড বা প্রান্তের সাপেক্ষে, and that is 1/3 ml² by mgb, বি মান হচ্ছে L/2। দেখো ব্যাপারটা বুঝতে পারলাম কিনা? আমি জাস্ট একটা বার পেন্ডুলাম চিন্তা করে আমি এটার জন্য আই এর মান লিখছি, আর এটার জন্য আমি আবার এই mgb এর বদলে বি এর মান লিখছি। তাহলে আমাদের এই যে mm বাদ, তারপর একটা l বাদ, সো তোমার টি এর মান দাঁড়াবে হলো, খেয়াল করো, 2π, তারপর 2 চলে যাবো পরে, সো দ্যাট ইজ গোয়িং টু বি 2l ডিভাইডেড বাই 3g। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা বার পেন্ডুলামের জন্য টাইম পিরিয়ডের মান। তাহলে তোমাকে ধরো একটা ম্যাথ দিলাম এমন যে আমার কাছে একটা 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের রড আছে, এটা মনে করা যায় একটা 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের রড, আমি এই প্রান্ত থেকে ছিদ্র করে স্ক্রুতে জয়েন করে রাখছি। এবার যদি আমি ধাক্কা দিই, তাহলে ধাক্কা দিলে যেরকম ভাবে দুলবে এই দোলনকালটা বের করো। তাহলে তোমার শুধুমাত্র এখন জানা দরকার হচ্ছে রডের লেন্থ কত। তাহলে রডের লেন্থ এল তুমি যদি জানো তাহলে খুব সহজেই এই এল এর মান এখানে বসিয়ে দিলেই তুমি হচ্ছে টি এর মান বের করতে পারবা। তো এটা দেখো আমাদের এইটা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন। তাহলে আমার এটা হচ্ছে একটা জেনারেল সমীকরণ, তুমি এর সাহায্যে যে কোনো অবজেক্টের পর্যায়কাল বের করতে পারবা যদি তুমি এই আই এর মান এবং বি এর মান জানো। আমি তোমাকে এর একটা ক্লাসিক এক্সাম্পল দিই। ধরো
তোমার কাছে একটা ডিস্ক আছে, এই ডিস্কের ব্যাসার্ধ তুমি জানো, আর ডিস্কের ধরা যাক ভর তুমি না জানো, ভর জানার দরকার নেই তোমার। সো তুমি একটা ডিস্কে ধরা যাক ছিদ্র করে কোথাও আটকে রাখছো। ইমাজিন যে আমাদের এটা একটা ডিস্ক, এটা একটা ডিস্ক, এই ডিস্কের এই প্রান্তে তুমি আসলে এটাকে মনে করো স্ক্রু করে রাখছো। এবার কথা হচ্ছে আমি যদি এই বিন্দুতে ছিদ্র করে রেখে দেই, তারপর যদি আমি টোকা দেই, তাহলে আমি কিন্তু দেখবো যে এই ডিস্কটা একবার এদিকে যাচ্ছে আর একবার কোন দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। এটা একটা পেন্ডুলামের মতন এভাবে সুইং করতে থাকবে। তো আই ওয়ান্ট টু নো যে টাইম পিরিয়ড কত হবে। তার প্রথম দায়িত্ব হচ্ছে ভরকেন্দ্র বাই বের করা। ভরকেন্দ্র কোথায় আছে? এই ভরকেন্দ্র হচ্ছে আমাদের ঠিক মাঝখানে এই পয়েন্টে, এটা তার সেন্টার অফ ম্যাস। আর এই পয়েন্ট থেকে যেটা আমাদের স্ক্রু করা, এটা হচ্ছে স্ক্রু, এখান থেকে তার দূরত্ব কিন্তু সিম্পলি এই আর এর সমান, আর মানে হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে বলো তো আমাদের এখানে আই কত হবে? আই। তো এই আইটা বের করার জন্য তোমার কাজ হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করা। বুঝতে হবে, এটা না বুঝতে পারলে কিছু করার নেই। তো এই সমান্তরাল অক্ষ উপপাদ্য কি ছিল? যে আমি যদি এই ডিস্কের এই সেন্টারের সাপেক্ষে জড়তার ভ্রামক জানি, তাহলে এর সাপেক্ষে প্যারালাল আমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে পারবো, কারণ এই অক্ষ এবং এই অক্ষ হচ্ছে প্যারালাল। তাহলে এই আই ছিল হচ্ছে আমাদের আই সেন্টার অফ ম্যাস প্লাস এম এইচ স্কোয়ার। চ্যাপ্টার 4 মানে নিউটনের বলবিদ্যা পড়লে তোমার কাছে অফকোর্স এই সমীকরণটা ক্লিয়ার হবে। তো এখানে ভরকেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে আমাদের সিম্পলি হাফ এম আর স্কোয়ার, এম আর স্কোয়ার, আর এর সাথে যোগ হবে পুরো ডিস্কের ভর এম ইন্টু এইটুকু দূরত্বের স্কোয়ার। আর এইটুকু দূরত্ব মান হচ্ছে আমাদের আর, তার স্কোয়ার। সো তোমার আই এর মান আসতেছে 3/2 ইন্টু এম আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আই। তাহলে তুমি জাস্ট এই আই এর মানটা এই সমীকরণে বসিয়ে দাও, আর বি এর মান হচ্ছে আর, তাহলে তুমি পর্যায়কাল পেয়ে যাবা। তাহলে আমাদের পর্যায়কাল টি এর মান দাঁড়াচ্ছে ক্ষেত্রে আমার 2π জাস্ট রুট ওভার আই, আই মান হচ্ছে 3/2 এম আর স্কোয়ার, আর নিচে আসছে আমাদের এম ইন্টু জি ইন্টু বি, আর বি মান হচ্ছে আর। এটা কিন্তু আমাদের একটা ডিস্কের টাইম পিরিয়ড, ডিস্কের। তো আমাদের এখানে আর আর বাদ যাবে, এম এম বাদ যাবে। সো তোমার এই ডিস্কের টি আসবে, টি ফর ডিস্ক, এটা আসবে তোমার 2π জাস্ট রুট ওভার 3r ডিভাইডেড বাই 2i g। তাহলে আমি তোমাকে যদি ডিস্কের ব্যাসার্ধ বলে দেই, যে আমার কাছে একটা ডিস্ক রয়েছে যার ব্যাসার্ধ মনে করা যাক আমি ধরলাম হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে তুমি 6 সেন্টিমিটার মান বসালে কিন্তু এখান থেকে ডিস্কের টাইম পিরিয়ড বের করতে পারবা। তো এটাও কিন্তু খুব জটিল কিছু না। তো তোমার একটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা হচ্ছে তুমি মনে করো যে তুমি এই স্ক্রু যদি এই প্রান্তে না দিয়ে, ধরো যাক আমি তোমাকে বললাম যে তুমি স্ক্রুটা দিছো হচ্ছে ধরো এখানে, ধরো এখানে তোমার স্ক্রু দেওয়া আছে, আর এই দূরত্বটুকু হচ্ছে আমাদের মোটামুটি r/2, তাও কিন্তু বস্তু সিলেক্ট করবে। তোমার দায়িত্ব হচ্ছে এই অসিলেশনে টি বের করতে হবে, এন্ড দ্যাটস ইওর হোমওয়ার্ক। তুমি এটা অবশ্যই করবা। শুধুমাত্র আমার এই আই এর মানটা চেঞ্জ হবে, জড়তার ভ্রামক চেঞ্জ হবে, আর বি চেঞ্জ হবে, বাদ বাকি সব কিন্তু আসলে সেম থাকবে। তো মাস্ট রাইট। এখন আমাদের সবথেকে সহজ যে কেসটা বাদ আছে সেটা হচ্ছে একটা সরল দোলককে আমরা এই সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি কিনা। তাহলে চলো আমরা দেখে ফেলি যেটা পেন্ডুলামকে কি আমরা এই সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো কি পাবো না। তাহলে নর্মাল একটা সরল দোলকের ডেফিনেশন থাকে কেমন বলো তো? থাকে এরকম যে আমাদের একটা মনে করো ভরহীন সুতা আছে এরকম, আর এই ভরহীন সুতার প্রান্তে তুমি একটা ভারী বস্তুকে ঝরে রাখছো, এরকম একটা খুব গম্ভীর একটা সংজ্ঞা দেওয়া হয়, তাই তো? কথা হচ্ছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ভরহীন কেন বলা হচ্ছে। কারণ এটা যদি ভরহীন না হয় তাহলে এরও কিন্তু একটা জড়তার ভ্রামক থাকবে, এবং সেটা তোমাকে কেমন করতে হবে। তাহলে আমাদের এই বস্তুটার কার্যকরী দৈর্ঘ্য মনে করা যাক হচ্ছে এল, আর পুরা ভরটা আছে আমাদের এখানে। সো আমাদের এটা হচ্ছে ভর কেন্দ্র পুরো বস্তুটার, আর এর ভর হচ্ছে। ওকে, তাহলে আমি এখন জানতে চাই যে এই পেন্ডুলামের, এটা হচ্ছে সরল দোলকের এর পর্যায়কালের মান কত হবে। তাহলে এখানে তুমি আমাকে বলতে পারবে যে আই কত হবে। এখানে কিন্তু কোনো সুতার কোনো আই বা জড়তার ভ্রামক নাই। তাহলে আমার এখানে যেটা দাঁড়ালো সেটা হলো 2π জাস্ট রুট আই এর মান হবে এম ইন্টু এল স্কোয়ার, তাই না? এম ইন্টু এল স্কোয়ার, এল মানে সুতার দৈর্ঘ্য, আর নিচে আমার আসবে হচ্ছে এম জি ইন্টু বি, বি মানে ঝুলন বিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো এই দূরত্বটাও কিন্তু আলটিমেটলি আমার এল। তাহলে আমি যদি এখন এই এল এল বাদ দিই আর এম এম বাদ দিই, তখন আমার এই টি ফর সিম্পল পেন্ডুলাম এর মান হবে হচ্ছে 2π জাস্ট রুট ওভার এল
ডিভাইডেড বাই জি। এবং তুমি এই সমীকরণ অফকোর্স আগে দেখছো যে একটা পেন্ডুলাম বা একটা সরলদোলককে আমরা মোটামুটি এই সমীকরণের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি বা প্রকাশ করতে পারি। আমরা সরলদোলক নিয়ে একটা বিশদ এলাবোরেশন সামনে দিব, বাট মোটামুটি এই সমীকরণটা তুমি দেখো খেয়াল করে যে এখান থেকে আসছে। তাহলে তোমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে এই সমীকরণ আর এই সমীকরণের মধ্যে কোনটা সাধারণ সমীকরণ, তুমি অ্যান্সার দিবা যে এইটা হচ্ছে সাধারণ সমীকরণ আর এটা হচ্ছে তার একটা স্পেশাল কেস। তাহলে এটা সিম্পলি আমাদের একটা স্পেশাল কেস, আর এইটার নাম হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে জেনারেল কেস। তাহলে তুমি এই সমীকরণটা মনে রাখতে পারলেই যে কোনো আকৃতির বস্তুর জড়তার ভ্রামক অবশ্যই বের করতে পারবা।